করেছি। আমি বললাম আমাকে একটা চান্স দাও, জাস্ট আমাকে একদিন ট্রাই করতে দাও, যদি আমি না করতে পারি তাহলে তোমরা অন্য কাউকে দিয়ে করিও। যে ছেলেটা ভালোভাবে বাংলা পারতো না বলে তার নিজের মুভিতেই তাকে ডাবিং করতে দিচ্ছিল না, মানে 2002 সালে যে পপুলার মুভিটা বের হয়েছিল সাথী মুভি, সেই মুভিতে প্রথমে তাকে ডাবিং করতে দিচ্ছিল না। সেই ছেলেটাই প্রচুর কষ্টের মাধ্যমে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি সুপারস্টার তৈরি হয়। কিন্তু এখন সবাই অ্যালিগেশন লাগায় তিনি নাকি সব থেকে বেশি মুভি রিমেক করে, মানে কপি করে মুভি তৈরি করে, এর জন্যই নাকি তার কেরিয়ারের ডাউনফল হচ্ছে। এবং যে ছেলেটা একসময় রোমান্টিক ড্রামা ফ্যামিলি ওয়ারেন্টেড মুভি বানাতো, যেমন ধরো সাথী, সাত পাকে বাধা, সেই ছেলেটা আজকে নাকি একটা অ্যাকশন হিরোতে পরিণত হয়েছে। এবং অনেকেই বলছে এটাই নাকি তার কেরিয়ারের ডাউনফলের মূল কারণ। এগুলো কি আসলেই সত্যি নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, সবকিছুই বিস্তারিতভাবে জানা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তিনি 2001 সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু চলচ্চিত্র চান্দু দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেছিলেন, তবে এটি বক্স অফিসে পুরোপুরিভাবে ফ্লপ হয়ে গেছিল। এরপর জিৎ বলিউডে সহ অভিনেতার চরিত্রে একটি মিউজিক ভিডিওতে কাজ করেন। তার সেই মিউজিক ভিডিওটা কিন্তু একটা পপুলার মিউজিক, বেওয়াফা তেরা মাসুম চেহারা, এই সংটি ছিল। এবং এই সংটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। সংটিতে এখনো পর্যন্ত 57 মিলিয়ন ভিউজও রয়েছে। পরবর্তীতে তিনি বাংলা চলচ্চিত্রে মনোনিবেশ করেন এবং 2002 সালে সাথী ছবির মাধ্যমেই অভিনয় করে প্রথমবারের মতো, এবং সেটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সেই সালে সব থেকে আয় করা মুভি ছিল তার এই মুভি, যেটা বক্স অফিসে 9.80 কোটি টাকা কালেকশন করে। এই চলচ্চিত্রটা সর্বকালের অন্যতম সেরা ব্যবসাবহুল বাংলা চলচ্চিত্র হয়ে ওঠে। চলচ্চিত্রটি বিজয় রায়ের ট্রাজিক জার্নি অনুসরণ করে। তিনি একজন সংগ্রামী গায়ক যিনি 5 বছর জেল খাটার পর মুক্তি পেয়ে কলকাতায় আসেন তার প্রেমিকা সোনালীকে খুঁজে পেতে। তাকে অস্ত্র বহনের মিথ্যা অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এই চলচ্চিত্রটি 1999 সালে মুক্তিপ্রাপ্ত তামিল চলচ্চিত্র থুল্লাধা মানামুম থুল্লুমের রিমেক ছিল। হরিনাথ চক্রবর্তী প্রথমে এই সাথী মুভির বিজয়ের চরিত্রে অভিনয় করার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রস্তাব দেন, তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গল্প শোনার পর চরিত্রটির জন্য তার বয়স উপযুক্ত নয় বলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। এরপর তিনি হরিনাথ চক্রবর্তীকে নতুন মুখ খুঁজে নেওয়ার পরামর্শ দেন। তারপরে যিশু সেনগুপ্ত চরিত্রটির জন্য অডিশন দেন, কিন্তু পরে তাকেও বাতিল করা হয়। তখন জিৎ আসেন, তিনি তখন থিয়েটারে কাজ করছিলেন এবং চলচ্চিত্রে সুযোগ পাওয়ার জন্য সংগ্রামও করছিলেন, এবং তারপরে তাকেই সিলেক্ট করা হয়। এবং জিতের বিপরীতে অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা ত্রিবেদীকে নির্বাচন করা হয়। এই প্রিয়াঙ্কা ত্রিবেদী এখন কোথায় রয়েছে, তার না কোনো মুভি আসছে এবং তাকে কোনো সোশ্যাল মিডিয়াও দেখা যাচ্ছে না। তোমরা যদি চাও এই প্রিয়াঙ্কা ত্রিবেদীকে নিয়ে কোনো ভিডিও বানানোর জন্য, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের একটা টক শো ঘোষ অ্যান্ড কোম্পানিতে জিৎ প্রকাশ করেছিলেন যে হরিনাথ চক্রবর্তী এবং শ্রীকান্ত মেহতা প্রথমে তাকে তার ওই চরিত্রের জন্য ডাবিং করতে দিতে চাইছিল না। আমাকে তো সাথীতে আমাকে ডাবিং করতে দেওয়া হচ্ছিল না। ওকে, আমায় বলা হয়েছিল হরদার মনীষিকান্ত আর কি প্রডিউসার্স, তারা বলেছিল যে না জিৎ তোমাকে দিয়ে আমরা ডাবিং করাবো না, আমরা অন্য কাউকে দিয়ে ডাবিং করাবো। কারণ তিনি ছিলেন একজন অবাঙালি। কিন্তু জিৎ, যিনি কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন এবং বড় হয়েছেন, বেশ কয়েকটা বাংলা নাটকেও অভিনয় করেছিলেন, তার বাংলা উচ্চারণ উন্নত করার দিকে সে মনোযোগ দেন। দীর্ঘ পরিশ্রমের পর জিৎ হরিনাথ চক্রবর্তীর কাছে ডাবিং এর সুযোগ চেয়ে আবেদন করেন। জিতের স্পষ্ট বাংলা উচ্চারণ শুনে অবশেষে হরিনাথ চক্রবর্তী তাকে ডাবিং করার অনুমতি দেন। আমি বললাম আমাকে একটা চান্স দাও, জাস্ট আমাকে একদিন ট্রাই করতে দাও, যদি আমি না করতে পারি তাহলে তোমরা অন্য কাউকে দিয়ে করিও। এবং শেষ পর্যন্ত তিনি নিজের চরিত্রে ডাবিং করার জন্য সুযোগ পায়। এবং এই মুভির এক একটা গান তো পুরো মানুষের মনে স্মৃতি হয়ে রয়ে গেছে। যেমন ধরো ও বন্ধু বলবো তোমায়, এই ভালোবাসা, জানি না কোথায় আছো, এই গান, মানে কি বলবো, এই মুভির প্রত্যেকটা গান প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল, যেটা কোনোটায় 62 মিলিয়ন, কোনোটায় 32 মিলিয়ন, কোনোটায় 64 মিলিয়ন এবং কোনোটায় 56 মিলিয়ন ভিউজও রয়েছে। মানে ভিউজ গুলো দেখলেই বোঝা যায় তার পপুলারিটি। মুভি রিলিজের 15 বছর পর, মানে 2017 সালে 5 বেঙ্গলি মুভিজের একটা লিস্ট বেরোয়, যেখানে সব থেকে বেশি ইনকাম করা 5টা মুভির নাম রয়েছে। এবং 15 বছর পরেও সেখানেও তার মুভিটাই 4 নম্বরে জায়গা করে নিয়েছে, যেটায় 9.80 কোটি টাকা কালেকশন করেছিল। এবং 14 জুন 2020 সালে তার টুইটারে একটা টুইট করে বলে এই সাথী মুভির জার্নিটা। তিনি তার টুইটে লিখেছিলেন, সাথী ছবিটি মুক্তি পাওয়ার পর 18 বছর পেরিয়ে গেছে। ছবিটি ঘিরে অনেক ঘটনাই এখনো মনে আছে।
আছে। 2002 সালে 14 জুন প্রথম শো। আমি প্রিয়া সিনেমা হলের বিপরীতে দাঁড়িয়েছিলাম। শো শেষ হওয়ার প্রতীক্ষায় ছিলাম দর্শকের প্রতিক্রিয়া জানার জন্য। দেখলাম সকলেই পরিপূর্ণ মুখভঙ্গি নিয়ে হল থেকে বেরিয়ে আসছেন, অন্তত সেটাই মনে হলো আমার। তবে আমার ধারণা সঠিক কিনা তা নিশ্চিত ছিলাম না, যতক্ষণ না একজন অজানা ব্যক্তি আমাকে চিনে আমার দিকে এগিয়ে এলেন। খুশি মনে তিনি ছবিটির প্রশংসা করলেন এবং আমাকে জড়িয়ে ধরলেন। খুব আন্তরিকভাবে বললেন, খুব ভালো কাজ করেছেন আপনি। তিনি চলে যাওয়ার পর আমার হৃদয় পরিপূর্ণ হয়ে গেল, চোখ জলে ভিজে গেল। জানি আমার অনিশ্চিত মনটা কতটা এই কথাগুলো শোনার অপেক্ষায় ছিল। খুব অল্প সময়ে দেখলাম ছবিটি এবং আমার চরিত্র বিজয় সারা দেশে অগন্তি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। সেদিন থেকে নিজের মনে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ভালো কাজ করে যেতে হবে। আজ সেই সমস্ত অজানা দর্শকদের জন্য কৃতজ্ঞতা জানাই যারা আমাকে এত কিছু মানে। সবসময় তাদের প্রতি আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল। এরপরে 2003 সালে আসে আমার মায়ের শপথ। এই মুভিটা কিন্তু সেরকম চলেনি। সাথে মুভিটা রিলিজ হওয়ার পর জিতের পার্সোনালিটিটা কিন্তু একটু এই ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি বানানোর জন্য সুটেবল হয়ে গেছিল। তিনি 2003 সালের পর থেকে একটু একটু করে অ্যাকশন মুভির দিকে ফিরছিল, যেমন ধরো শক্তি, মস্তান, আক্রোশ, ক্রান্তি, ঘাতক। কিন্তু এইসব মুভিগুলো সেরকম চলেনি। সেই সাথীর মতোই ক্যারেক্টারে সবাই তাকে ভালোবাসা দিচ্ছিল, যেমন ধরো নাটের গুরু, সঙ্গী, প্রেমী, বন্ধন, শুভদৃষ্টি, নীল আকাশের চাঁদনি, সাত পাকে বাঁধা। মানে 2009 সাল অব্দি এইসব মুভিগুলোই কিন্তু বেশি চলছিল। এবং 2004-05 সালে জিতে দুটো মুভি কিন্তু সব থেকে বেশি ইনকাম করা মুভি ছিল, যেমন ধরো বন্ধু, যেটা 2 কোটি টাকা বক্স অফিসে কালেকশন করেছিল, এবং যুদ্ধ। যদিও যুদ্ধটা কিন্তু মিঠুন চক্রবর্তী কেন্দ্রিক মুভি ছিল, এটা সেরকম ভাবে ধরা যাবে না। এটা কিন্তু 2005 সালে সব থেকে বেশি ইনকাম করা মুভি ছিল, যেটা 3.5 কোটি টাকা কালেকশন করেছিল। জিতের নাটের গুরু মুভিটি কিন্তু বক্স অফিসে সুপার হিট ছিল এবং বক্স অফিসে 165 দিন ধরে একটানা চলেছিল, যেটা একটা বিরাট সাকসেস ছিল। তাছাড়া সঙ্গী, শুভদৃষ্টি, সাত পাকে বাঁধা এইসব মুভিগুলো বক্স অফিসে সুপার হিট হয়েছিল। কিন্তু যখনই 2010 সালে তার ওয়ান্টেড এবং জোশ মুভিটা আসলো, যেটা ফুল অ্যাকশন মুভি ছিল, এই মুভির জন্যই তার একটা নতুন ধরনের অডিয়েন্স তৈরি হলো, এই অ্যাকশন মুভির অডিয়েন্স। এবং এই মুভি দুটো ব্লকবাস্টারও হয়েছিল। এবং এরপর থেকে কিন্তু তার যত মুভি আসছিল, মাসি অ্যাকশন মুভিগুলোই কিন্তু বেশি চলছিল, যেমন ধরো শত্রু, ফাইটার, আওয়ারা, বস। এবং বস মুভিটা তো বক্স অফিসে খুব ভালো পারফরমেন্স করেছিল, যেটা 5.75 কোটি টাকা কামিয়ে বক্স অফিসে ব্লকবাস্টার বলে ঘোষিত করা হয়। এবং গেম, বচ্চন এইসব মুভিগুলো বক্স অফিসে ঝড় তুলেছিল, যেমন ধরো গেম মুভিটা 4 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 8.95 কোটি টাকা কালেকশন করে। কিন্তু সমস্যাটা শুরু হলো 2016 সালের পর থেকেই। এই রিমেক বা সোজা ভাষায় বলতে গেলে কপি, মানে তামিল তেলেগু মুভির থেকে যে কপি করে মুভিগুলো বানাতো। জিতের যত হিট মুভিগুলো ধরে নাও না, সবগুলোই কিন্তু তামিল ও এবং তেলেগু মুভির সব থেকে বড় বড় মুভি থেকে রিমেক করা। এবং গেম মুভিটা রিলিজ হওয়ার আগে এবিপি আনন্দতে একটা ইন্টারভিউতে গিয়ে সে একটা কথা বলেছিল, মানে এই কথাটা 2014 সালের। সে বলেছিল যে তিনি যে মুভিটা কপি করছে তামিল মুভির থপ্পা কি, এই তামিল মুভিগুলো শুধু সেখানকার লোকেরাই দেখছে, বাইরের লোক কিন্তু দেখতে পারছে না। আমি রিমেক করে এখানকার লোকেদেরও নতুন ভাবে দেখানোর চেষ্টা করছি। to take the chances that okay you should produce or you should make these kind of films যেটা আমাদের দর্শকের জন্য হবে। and I'm sure like আমাদের দর্শক স্পেশালি একটু শহর থেকে বাইরে চলে গেলেই they are more interested in বাংলা সিনেমা, রিজনাল সিনেমা। এই ধারণাটা ছিল কিন্তু 2014 সালের, কিন্তু 2016 সাল থেকে কিন্তু এই রিমেক ব্যাপারটা একেবারেই বদলে গেছে। যেমন ধরো এই তামিল তেলেগুর আগে যে সমস্ত মুভিগুলো ছিল, সব মুভিগুলোই কিন্তু ডাবিং করে ইউটিউবে রিলিজ করা হচ্ছিল বড় বড় ইউটিউব চ্যানেলের মাধ্যমে। গোল্ড মাইন, আদিত্য মুভিজ, পেন মুভিজ এইসব চ্যানেলের মাধ্যমে ওই মুভিগুলোকে রিলিজ করা হচ্ছিল এবং দর্শক ফ্রিতেই ইউটিউবে কিন্তু দেখতে পাচ্ছিল সেই মুভিগুলো। এবং মুভিগুলো দেখেই তারা বুঝে গেছিল যে আসলে কোথা থেকে নেওয়া হচ্ছিল এই বেঙ্গলি মুভিগুলো। তারা কিন্তু এই সাউথের স্টাইলটাই বেশি পছন্দ করছিল। মানে যখন সাউথের ওই মুভিগুলো ডাবিং করে দেখতো, তখন তারা ভাবতো যে এই মুভিটা তো আগে দেখেছি, মানে সাউথের মুভিটাকেই তারা বেটার ফিল করে। এর জন্য এই বেঙ্গলি মুভিগুলোর মান আস্তে আস্তে কমতে থাকে। জিৎ কিন্তু শুরু থেকে এখনো পর্যন্ত, মানে 2021 সাল পর্যন্ত ম্যাক্সিমাম মুভি কিন্তু রিমেক করেই গেছে। এর জন্যই তো তিনি সেরকম কিছু করতে পারছে না এখন এই ইন্ডাস্ট্রিতে। তার প্রথম মুভি সাথী তামিল ইন্ডাস্ট্রির সব থেকে বড় নায়ক বিজয়ের মুভি থুল্লাধা মানামুম থুল্লুম থেকে রিমেক করা হয়েছে। চ্যাম্পিয়ন মুভি পাবন কল্যাণের ঠাম্মুডু মুভি থেকে রিমেক করা হয়েছে। সঙ্গী মুভি কান্নে ধেরে কন্ডিনালের মুভি থেকে রিমেক করা হয়েছে। শক্তি মুভি তেলেগু মুভি সিস্টেম মুভি থেকে রিমেক করা হয়েছে। প্রেমী মুভি তেলেগু মুভি নি সিনেহাম মুভি থেকে রিমেক করা হয়েছে। বন্ধন মুভি তেলেগু মুভি, সন্তোষম থেকে সাত পাকে বাঁধা 1996 সালের তেলেগু মুভি, পবিত্র বন্ধম থেকে, ওয়ান্টেড মুভি মহেশ বাবুর আথারু, জোশ মুভি তেলেগু মুভি ভদ্রা, শত্রু মুভি তামিল
তামিল মুভি সিংঘাম, আওয়ারা মুভি তেলেগু মুভি কৃষ্ণা, বস মুভি তেলেগু মুভি বিজনেসম্যান, বচ্চন মুভি কানাডা মুভি বিষ্ণুবর্ধন, গেম মুভি তামিল মুভি থাপ্পাকি, বেশ করেছি প্রেম করেছি মুভি তেলেগু মুভি লুক্কাম, এবং গত 3-4 বছরের মুভিগুলো ধরে নাও না, যেমন ধরো 2021 সালের বাজি, যেটা রিমেক করা হয়েছিল তেলেগু মুভি নান্নাকু প্রেমাথু মুভি থেকে, এবং এই মুভিগুলো রিলিজ করার পরেই তিনি বুঝে গেছেন যে এখন থেকে আর রিমেক চলবে না। তারপর থেকেই তিনি তার রিমেক মুভি করা বন্ধ করে দিয়েছে, মানে সেটা করার আর রিস্ক নেয়নি। যেমন ধরো 2022 সালে রাবণ মুভিটা একটা অরিজিনাল স্টোরি, এবং 2023 সালে চেঙ্গিস মুভিটাও অরিজিনাল স্টোরি, কিন্তু সেই সব মুভিগুলো কিন্তু আহামরি সেরকম কালেকশন করেনি, এই মুভিগুলো অ্যাভারেজ ছিল। কিন্তু রিসেন্ট টাইমে 2024-এর বুমেরাং মুভিটাকে ধরে নাও না, এটা একটা অরিজিনাল স্টোরি এবং মুভিটা বক্স অফিসে সুপারহিট ছিল। এটা ভাবতেই কেমন লাগে, এখনো পর্যন্ত আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে যত মুভি বেরিয়েছে তার মধ্যে টপ 13-এর একটা লিস্ট আছে যেখানে মোস্ট গ্রসিং বক্স অফিস কালেকশন দেখানো হয়েছে। মানে তোমাদের কেমন লাগবে যেখানে 5 নম্বরে বস 2 মুভিটা রয়েছে, যেটা 2017 সালে রিলিজ করা হয়েছিল এবং সেটা 10.5 কোটি টাকা কালেকশন করে 5 নম্বরে রয়েছে, এবং 7 নম্বরে রয়েছে সাথী মুভিটা, যেটা 2002 সালে রিলিজ করা হয়েছিল। মানে ভাবতেই কেমন লাগছে 2002 সালের একটা মুভি সেটাকে ক্রস করতে পারছে না এখনকার মুভিগুলো। অনেকেই বলে যে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে 10 কোটি টাকা কামানো মানে অনেক, এটাই ব্লকবাস্টার বলা যায়। সেটা মানছি 10 কোটি টাকা ব্লকবাস্টার বলা যায়, কিন্তু ভাই তুমি আজ থেকে অনেক পুরনো 1961 সালে সপ্তপদী মুভিটাকে দেখে নাও না, সেটাও কিন্তু সেই দিনে 10 কোটি টাকা কামিয়েছে। তাছাড়া এর চেয়েও পুরনো আমাদের বাংলা মুভি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী 1955 সালে রিলিজ করা হয়েছিল, সেটাও কিন্তু 10 কোটি টাকা কালেকশন করেছিল। মানে ভাবতে পারো 1955 সালেও 10 কোটি টাকা কামিয়েছে আমাদের এই বেঙ্গলি মুভি। দেখো আজকের দিনে বলিউড বলো বা সাউথ ইন্ডাস্ট্রি বলো, সবাই কিন্তু লার্জার দ্যান মুভি বানাচ্ছে, বড় বড় বাজেটের বড় বড় মুভি। দর্শকরা কিন্তু ইজিতেই সব মুভিগুলো উপভোগ করতে পারছে। এর জন্যই কিন্তু কিছু নতুনত্ব যদি না হয় তাহলে মুভি কিন্তু আর চলে না, সেটা জিৎ হোক বা দেব। এবং জিৎ আর দেবও আস্তে আস্তে বুঝতে পারছে যে দর্শক আসলে কি চায়, তারা কিন্তু আর সেই রিমেক মুভি দেখতে চায় না। কারণ একটাই, এখন কিন্তু অরিজিনাল মুভিটাই সবাই আগে দেখে নিচ্ছে, তাই রিমেক তো কোনোভাবেই চলবে না। এবং আমি আরেকটা জিনিস খেয়াল করেছি এই জিতের কেরিয়ারে, তার যে সাথী মুভি এসেছিল বা বন্ধন মুভি বা 7 পাকে বাঁধা মুভি এসেছিল, সেই মুভিতে তার যে একটা রোল ছিল ফ্যামিলি ফ্রেন্ডলি রোল, সেই ক্যারেক্টারটা থেকে সে পুরোপুরি বেরিয়ে এসেছে। এখন কিন্তু সে একটা অ্যাকশন হিরোতে পরিণত হয়েছে। আমার মনে হয় তার মাঝে মধ্যে এমন কিছু কাহিনী, সেটা হলো রিসেন্ট টাইমে 2024-এ নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজ রিলিজ হতে চলেছে, যেটা প্যান ইন্ডিয়ায় রিলিজ করা হবে। প্যান ইন্ডিয়া বলো বা পুরো ওয়ার্ল্ডে বলো, নেটফ্লিক্স তো সব জায়গায় দেখে। এবং এই খাকি ওয়েব সিরিজটা যদি ভালো হয় তাহলে লার্জ অ্যামাউন্টের একটা অডিয়েন্স তাকে মনে রাখবে। তাছাড়া 2025 সালে রায়ান রাফির সাথে একটা মুভি আসতে চলেছে লায়ন। এই মুভিটা মনে হচ্ছে কিছু ধামাকা করে দেখাবে। মানে রায়ান রাফিকে তো চেনো, রিসেন্ট টাইমে তিনি শাকিব খানের তুফান মুভিটি ডাইরেক্ট করেছে এবং এই স্টোরিটাও লিখেছে। সেই মুভিটা বাংলাদেশে 56 কোটি টাকা কালেকশন করেছে। 7 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 56 কোটি টাকা কালেকশন করে ব্লকবাস্টার হয়েছে। এই রায়ান রাফি এবং জিতের কম্বিনেশনটা একটা ধামাকাদার জিনিস হতে চলেছে, এরকমই আশা রাখি তাদের দিক থেকে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো ব্যাস বন্ধুরা, এই জিতের কেরিয়ার নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।